আওয়ামী লীগ অলমোস্ট ঐতিহাসিক মানে অ্যাটলিস্ট গত 60 বছর ধরে মানে ফর দ্য লাস্ট 60 ইয়ার্স 1960-এর দশক থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে বা তখনকার আওয়ামী লীগ নেতৃত্বের সাথে একটা শক্ত সম্পর্ক গঠিত হয় এবং তারপর 71-এর স্বাধীনতা যুদ্ধে যে সহযোগিতা গোষ্ঠী এগুলো রিলেটেড এই সম্পর্কগুলো এত গভীর পর্যায়ে চলে যায় যে আওয়ামী লীগের নেতৃত্বের অনেকেই হয়তো বাংলাদেশ কম ভারতকে বেশি কাছে থেকে দেখা শুরু করে। ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতা এই দুটো জায়গা নিয়ে আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। ঠিক কোথায় বসে ভারতে আসলে আওয়ামী লীগ নিজেদের কার্যক্রম পরিচালনা করছে সেটি নিয়েও অনেক আলোচনা আছে। যদিও আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা আমি জানি না, পলাতক আওয়ামী লীগের নেতা আরাফাত তিনি একটা বিবৃতিতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি লিখেছেন যে আওয়ামী লীগের কলকাতাবাসী শীর্ষ নেতাদের কাজ ব্যায়াম, চুল প্রতিস্থাপন এবং অনলাইন বৈঠক। তার মানে তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা সেখানে বসে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। হেডকোয়ার্টারটা আসলে কোথায় তাহলে, কলকাতায় না দিল্লিতে? আওয়ামী লীগ কি কর্মকাণ্ড করছে, অবভিয়াসলি তারা যেখান থেকেই করছে তারা আমাদের দেশের মাটিতে কিছু দূর অস্থিতিশীলতা ছড়াতে কাজ করছে, কিন্তু তাদের আসলে অফিসিয়াল কর্মকাণ্ড বলতে কোনো কর্মকাণ্ড থাকতে পারে এটা আসলে ঠিক বিশ্বাসযোগ্য না। আমাদের সরকারের পক্ষ থেকে যে আপনার দাবিটা জানানো হয়েছে দিল্লির কাছে সেটা অত্যন্ত যৌক্তিক। আবার দিল্লিও অ্যাজ এন ভারতও একটা গণতন্ত্র, তাদের ওখানে তাদের আইন আছে, সেই আইনের আওতায় তাদের কার্যক্রম হবে। কিন্তু আওয়ামী লীগ পার্টি হিসেবে ইট ডাজন্ট এক্সিস্ট এনিমোর, মানে এটা এখন আর নেই। আওয়ামী লীগের হয়তো অনেক কর্মী বাংলাদেশে আছে যারা পলাতক, বাংলাদেশের ভিতরে পালিয়ে আছে, যারা সবচেয়ে বড় লুটতরাজের অংশীদার ছিল তারা সব বিদেশ চলে গেছে এবং বিদেশ চলে যেয়ে তারা এতটাই লুটতরাজ করেছিল যেটা আপনি বললেন যে তাদের নেতারাই বলছে, বা নেতা তো না আসলে তাদের লোকজনই বলছে যে তারা হয়তো ওই যে চুল কাটানোর পার্লারে যাচ্ছে আর জিমে যাচ্ছে আর খাওয়া দাওয়া করতে রেস্তোরাঁয় যাচ্ছে। তো এগুলোর অনেক টাকা পয়সা আছে। যেমন মনে করেন আমি জানি বেশ কিছু আওয়ামী লীগ নেতার কথা যারা 4-5টা দেশ মিলিয়ে এখন বসবাস করছেন। পরিবার আছে ইউরোপে, দেখা করে দুবাইতে, থাকে থাইল্যান্ডে, যায় ভারতে অন্য নেতাকর্মীদের সাথে দেখা করতে। তো মানে কি পরিমাণের লুটতরাজ হয়ে থাকতে পারে যে 1 বছর ধরে তারা এই লাইফস্টাইল মেনটেন করে যাচ্ছে এবং তাদের এটাই আছে, মানে এটা নিয়ে তারা খুব বেশি দুশ্চিন্তায় নাই যে না মানে আমাদের ফুরিয়ে যাবে বা এইটা হবে, এরকম কোনো দুশ্চিন্তাই তারা নাই। মানে এবার আপনি একটা ধারণা করে নিতে পারেন যে কি লেভেলে তারা লুটতরাজ করছে। যদি আপনি বলেন তারা আসলে দুশ্চিন্তায় নেই, কিন্তু আমি যদি আসলে এই যে সাবেক আওয়ামী লীগ নেতা আরাফাত তার সেই সাক্ষাৎকারটির দিকে তাকাই, সেই সাক্ষাৎকারে তিনি খুব সুস্পষ্টভাবে এটিও উল্লেখ করেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি প্রতি সপ্তাহে কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন এবং সেখান থেকে কি নির্দেশনা আসছে সেটি তিনি শুনে এসে আবার অন্য যে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক আছেন কিংবা দেশে বিদেশে যারাই আছেন তাদেরকে সেই ব্যাপারে উদ্বুদ্ধও করছেন। জি দেখেন, তারা তাদের মতো কিছু করতে চেষ্টা করবে, যেটা আমি প্রথমে বলে শুরু করলাম যে দেশে অরাজকতা মানে আমাদের দেশে অরাজকতা তৈরি করার একটা প্রচেষ্টা তাদের সবসময় থাকবে, যার জন্য আমাদের অবভিয়াসলি চৌকস থাকতে হবে আমাদের কিন্তু তারা বড়ভাবে কিছু করতে পারবে বা কিছু করবে এটা বাস্তবিক না। ওই দিন শেষ যে ওই গেরিলা ফোর্স তৈরি করবে তারা, তারপর কোনো একটা বর্ডার দিয়ে তারা ঢুকতে চেষ্টা করবে, এইসব দিন শেষ, এগুলোর আর কোনো অবস্থানই নেই। ভারতই ভাই বিশালভাবে বর্ডারে তার কাটা বেড়া দিয়ে দিয়েছে, সো এটা সম্ভব না। তারা ওখানে বসে এক্সাইলে একটা সরকার যাওয়ার মানে সরকার না তো কোনো একটা এই অথরিটেরিয়ান সরকার যখন দেশ থেকে একদম বিতাড়িত হয়, এটা বহুত দেশে হয়েছে, ইরান থেকে শুরু করে বহুত দেশে হয়েছে, সেই সরকারের যে সর্ট অফ সৈন্য পায়দা তারা যারা থাকে তারা যখন পলাতক হয় তখন পালানোর পর তাদের ওই বাস্তবতাটায় আসতে কিছুদিন সময় লাগে, তারা ডিনায়ালে থাকে অনেকদিন, তারা মনে করেন আমরা হয়তো কোনোদিনও ফেরত যেতে পারবো বা এইটা করবো সেটা করবো। তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের এই যে বললেন নেতা তো না মানে আওয়ামী লীগের চোট্টরেরা, এরা এই ধরনের চিন্তাভাবনা এই ধরনের ডিনায়ালে এখনো আছে যে তাদের আসলে কোনো ধরনের অ্যাক্টিভিটি আছে বা তারা আসলে কিছু করতে সক্ষম হতে পারে। হ্যাঁ, তারা ঝামেলা তৈরি করতে চেষ্টা করবে, এখনো করছে, এখন অনেক টাকা পয়সা আছে, চেষ্টা করছে, বাট রাজনীতি এদের নাই ভাই। এরা একসাথে বসে গল্প করার জন্য একটা অফিস দরকার, একটা অফিস হয়তো খুলে নিয়েছে কোথাও, এবং আমি আপনাকে গ্যারান্টি করছি আওয়ামী লীগের নামে তার অফিস খুলে নেই, কারণ আওয়ামী লীগের নামে অফিস খুললে, কারণ সব জায়গায় তো লিগ্যাল জিনিসপত্র হয় না, এখানেও ঢাকা শহরে যদি আপনি একটা বাড়ি ভাড়া করতে চান তাহলে সেই বাড়ি ভাড়া যদি অফিসের জন্য করতে চান তাহলে অফিসের সর্ট অফ আপনার রেজিস্ট্রেশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল সব জমা দিতে হয়।
আমি ধরেই নিচ্ছি ভাই কলকাতায় এই জিনিস জমা দিতে হয়, আমি ধরেই নিচ্ছি দিল্লিতেও এই জিনিস জমা দিতে হয়, কারণ অরিজিনালি 47-এ যখন দেশটা সব ভাগ হয়েছিল তখন অরিজিনাল তো ওই ব্রিটিশ কমন ল আমাদেরও ছিল ওদেরও ছিল। আমরা যদি ওই কন্ট্রাক্টে থাকি তাহলে এখন ওদেরও আমি ধরে নিচ্ছি ভাই, আমার কোনো অফিস নেই ভারতে, আমি ধরে নিচ্ছি কমন লতে ভারতেও সিমিলার জিনিস লাগবে। সিমিলার জিনিস যদি লাগে, আওয়ামী লীগ একটা পার্টি অফিসিয়াল রেজিস্ট্রেশন তো ইন্ডিয়া পেতে পারে না, তো তারা নিশ্চয়ই অন্য কোনো নামে নিয়েছে। কিন্তু এই যে নেক্সাসের কথা বলছিলেন আসাদুজ্জামান ফুয়াদ, অর্থাৎ আওয়ামী লীগ এবং ভারত মিলে আসলে কখনো কখনো বাংলাদেশের বিরোধী যে ধরনের নেক্সাস গড়ে তুলেছে, সেই নেক্সাসকে ভাঙার শক্তি এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে। শুধু এই একটি বিবৃতি দিয়ে আসলে আমরা সেই শক্তি দেখাতে পারবো ভারতের সাথে? দেখেন, মানে এই নেক্সাস যেটার কথা বলা হচ্ছে, এটার যে আধিপত্য ছিল সেটা ভেঙে গেছে, গত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ভেঙে গেছে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের শক্তির দরকার নেই ভাঙার জন্য। পয়েন্টটা যেটা, যে তারা যে ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করতে পারে বা করে যাচ্ছে, গত 12 মাস ধরেই করে যাচ্ছে, সেগুলো যেন অন্তর্বর্তীকালীন সরকার ভালোভাবে ম্যানেজ করতে পারে। সেটা অনেক জায়গায় আমরা দেখেছি তারা হয়তো সঠিকভাবে ম্যানেজ করতে পারে না, আরও ভালোভাবে করা যেত। ইদার ওয়ে, আগামীতে যেটা আমাদের নজরে রাখতে হবে যে দেখেন, বিদেশি শক্তি, অনেক ধরনের বিদেশি শক্তি, এখন শুধু একটা বিদেশি শক্তি নিয়ে কথা বলছি, অনেক ধরনের বিদেশি শক্তি তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অন্য দেশে বা স্পেশালি আমাদের দেশের মতো দেশগুলোতে অনেকভাবেই তারা ইন্টারভিন করতে চেষ্টা করে, এবং এই ইন্টারভেনশনের মাধ্যমে তারা আমাদের টেরিটোরিয়াল সভরেন্টি, ইকোনমিক সভরেন্টি, অনেক কিছুতেই হস্তক্ষেপ করতে চেষ্টা করে। বাংলাদেশের প্রতি কি তাদের এক ধরনের আলাদা নজর আছে? অনেক দেশের প্রতি আলাদা নজর আছে। যেই দেশেরই কোনো রিসোর্স আছে, এবং বাংলাদেশের বেশ কিছু রিসোর্সেস আছে, মানে বে অফ বেঙ্গল বলেন, জিওগ্রাফিক্যাল লোকেশন বলেন, মোটামুটি আমরা রিসোর্স আছে। মানে আমাদের হয়তো খনিজ পদার্থ রিসোর্স কম, আমাদের হয়তো রেয়ার আর্থ মিনারেলস রিসোর্স নেই, যেটা হয়তো রাখাইনে অনেক আছে, কিন্তু আবার পজিশনাল, মানে জিওগ্রাফিক্যাল পজিশনাল রিসোর্স আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এবং এটা মনে করেন গত 15 বছর একটা দেশ, ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ ভারতকে আমাদের সভরেন্টি খর্ব করতে দিয়েছে, কিন্তু আরও 5টা দেশ নাই আমাদের সভরেন্টি খর্ব করতে চায় না, তা না, কিন্তু ইটস জাস্ট ভারত সুযোগটা বেশি পেয়েছে। অবশ্যই আমাদের চারিদিক দিয়ে ঘেরাও করে আছে, এবং ওই যে আওয়ামী লীগ অলমোস্ট ঐতিহাসিক মানে অ্যাটলিস্ট গত 60 বছর ধরে, মানে ফর দ্য লাস্ট 60 ইয়ার্স, 1960-এর দশক থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে বা তখনকার আওয়ামী লীগ নেতৃত্বের সাথে একটা শক্ত সম্পর্ক গঠিত হয়, এবং তারপর 71-এ স্বাধীনতা যুদ্ধে যে সহযোগিতা গোষ্ঠী, এগুলো রিলেটেড এই সম্পর্কগুলো এত গভীর পর্যায়ে চলে যায় যে আওয়ামী লীগের নেতৃত্বের অনেকেই হয়তো বাংলাদেশ কম ভারতকে বেশি কাছে থেকে দেখা শুরু করে। সেই সম্পর্কে আদৌ কোনো ভাটা পড়েছে বলে? সেই সম্পর্কে ভাটা পড়ে নাই, যেমন মনে করেন, আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই, এরকমও হয়েছে, কারণ সবসময় তো একই ধরনের জিনিস ছিল না। আমরাও ভারতে গেছি, দিল্লিতে গেছি বা অনেক জায়গায় গেছি, ওখানে যখন গেছি তখন কংগ্রেস, বিজেপি সব দলের নেতাদের সাথে আমাদের উঠা বসা হয়েছে। স্পেশালি কংগ্রেসের যখনই কোনো মুরব্বী নেতার সাথে কথা বলেছি, বাংলাদেশের আওয়ামী লীগের অ্যাটলিস্ট 5টা মুরব্বী নেতা তার বন্ধু। তো এই ধরনের সম্পর্ক তাদের ছিল, এবং এই ধরনের সম্পর্ক থাকবে। এই সম্পর্কের সাথে আর বাংলাদেশের রাজনীতির সম্পর্ক নাই, কারণ আওয়ামী লীগের ভিত্তি বাংলাদেশ রাজনীতিতে আর নাই। সেখানে তো একটা শক্তিশালী কূটনৈতিক চাল আমাদের চালবার প্রয়োজন ছিল। সেটা তো একটা দেশ। হ্যাঁ, সেটা আমরা কি পেরেছি কিনা? বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার এক ধরনের ইস্যু আছে, সেই বিচার কার্যকর করবার এক ধরনের ইস্যু আছে, কিন্তু যখনই আসলে ভারতের সাথে আওয়ামী লীগের ইস্যুতে কথা হচ্ছে, তারা কিন্তু কখনোই ফেরত দেওয়ার ইস্যুতে এক পাও এগিয়ে আসে পর্যন্ত। চিলির একটা এক্সাম্পল ছাড়া আজ পর্যন্ত কোনো দেশের স্বৈরশাসক যখন পালিয়েছে দেশে অভ্যুত্থানের পর, যেই দেশেই পালিয়েছে, সেটা ডেনমার্কে পালাক, নেদারল্যান্ডসে পালাক, ফ্রান্সে পালাক আর ইংল্যান্ডে পালাক, কোনো দেশ ফেরত দেয়নি। সেনাপ্রধান বলেছেন তারা সন্তানের বয়সী, বড় হলে ভুল বুঝতে পারবে, লজ্জিত হবে। এই মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। তো যারা আসলে নির্বাচন করছেন, আগামী নির্বাচনে যারা লড়াই করে আসলে যদি নির্বাচিত হন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় যেতে চাইছেন, তারা বড় হবেন কবে? না, আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, কাউকে আমি মানে কি বলে ছোট করতে চাই না, বাই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিবডিজ ফিলিংস, বাট কিছু জায়গায় কিছু জিনিস, মানে স্পেশালি আপনি যদি কোনো দায়িত্বরত জায়গায় থাকেন, রাজনৈতিক দলের নেতৃত্ব বলেন বা যেখানে বলেন, কিছু জিনিস নিয়ে একটু সামাল দিয়ে কথা বলা উচিত। হ্যাঁ, দেখেন, শেখ হাসিনা সরকারের আমলে আমাদের জুডিশিয়ারিও খুব খারাপভাবে করাপ্ট করা হয়েছে।
প্রত্যেকটি ইনস্টিটিউশন খারাপভাবে করাপ্ট করা হয়েছে, তার ভিতরে আর্ম ফোর্সেসও একটা ইনস্টিটিউশন, সো সব জায়গায় করাপশন হয়েছে, আমি মানছি। এরপর আমরা জুডিশিয়ারি পরিষ্কার করেছি, কারণ জুডিশিয়ারি নিয়ে আপনি প্রশ্নবিদ্ধ করলে দেশ পরিচালনা করা সম্ভব না। একইভাবে আর্ম ফোর্সেসও অনেক পরিষ্কার হয়েছে। এই কিছু ইনস্টিটিউশন আছে যেগুলোকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন তাহলে দেশের সভরেন্টি প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। সো কিছু জায়গায়, সেটা টক শোতে বসে হোক, বক্তৃতায় হোক, গরম বক্তৃতা দিতে চান আপনি দেন, কোনো অসুবিধা নেই। টক শোতে গরম কথা বলতে চান, দুজন এক্সট্রা দেখবে, আপনাকে লাইক দিবে বা শেয়ার করবে, আপনি বলেন। কিন্তু কিছু ইনস্টিটিউশনকে ছেড়ে দিয়ে কথা বলেন, কিছু ইনস্টিটিউশনকে আপনি প্রশ্ন করবেন না। যেই পাস্ট এরার্সগুলো আছে সেটা করেন। অফিসিয়াল আপনার কোনো প্রশ্ন তুলতে হয়, অফিসিয়াল প্রশ্ন করেন, আপনি কোর্টে যান, অন্য কিছুতে যান। বাট তাছাড়া পাবলিকলি আপনি যদি দায়িত্বরত কোনো জায়গায় থাকেন, এগেন এটা মেনশন করছি, হিরো আলম কি বললো আসে যায় না, কিন্তু কোনো একটা পার্টির প্রেসিডেন্ট, মহাসচিব, ফার্স্ট সেক্রেটারি, হোয়াট এভার, যেই জায়গায় হোক না কেন, তারা যখন এই ইনস্টিটিউশনগুলোকে নিয়ে ওপেনলি আবুল তাবুলভাবে কথা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ এই ইনস্টিটিউশনগুলোকে যে হাসিনা করাপ্ট করেনি, দুর্বল করেনি তা না, সব কিছু করেছে। কিন্তু আবার এই ইনস্টিটিউশনগুলো কারেক্ট করার গত 1 বছরে অনেক প্রসেস শুরু হয়েছে। যেমন মনে করেন, আপনি যদি আর্ম ফোর্সেসের নিয়েও কথা বলেন, ডিজিএফআই যারা পরিচালনা করতো তারা কি এখন আছে? না, তারা নেই, তারা অনেকেই ওয়ান্টেড ক্রিমিনালস। হ্যাঁ, দুঃখজনক যে সবাই এখনো আইনের গণ্ডির ভিতরে আসেনি। এনএসআই ঠিক আছে ছিল, দুঃখজনক, আইনের গণ্ডির ভিতরে আসেনি। তেমন তো চিফ জাস্টিস এবং জাস্টিসেসও ছিল, যারা অনেকেই আছে এখন আইনি গণ্ডির ভিতরে আসেনি। সো এগেন, কিন্তু কিছু জিনিস আপনি প্রশ্নবিদ্ধ করেন না ভাই। এখানে না আর বাচ্চা বা তরুণ বা কিছু, এবং সবার বয়স তো এক না, অনেকে অনেক ধরনের শিক্ষিত, অনেকে অনেকভাবে কথা বলে। এই জিনিসগুলো থেকে বাদ রেখে কথা বলাটা সবচেয়ে শ্রেয়।